উদ্দেশ হয়ে যাওয়া কোনো আশ্চর্য ঘটনা নয়। শত শত বছর ধরে পৃথিবীর বুক থেকে স্রেফ হাওয়া হয়ে গিয়েছে কত সহস্র মানুষ। কাউকে বাঘে খেয়েছে তো কাউকে ব্যামোয় পেয়েছে। কিন্তু 19 শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় 300 বছর ধরে প্রতি বছর গড়ে প্রায় 40,000 মানুষ ভারতভূমি থেকে উধাও হয়ে গিয়েছে। কোথায় গেল সেই হারিয়ে যাওয়া মানুষের দল? আজ শুনবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং নির্দয় সম্প্রদায়ের গল্প, ঠগী। গল্পটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য মহাশয়। তিনি গল্পটি রচনার ক্ষেত্রে মেজর জেনারেল স্যার উইলিয়াম হেনরি স্লিম্যানের কিছু নথির সাহায্য নিয়েছেন। শুরু হচ্ছে আজকের গল্প, ঠগী ও রক্তের ঋণ। মালপত্র ঘোড়ার পিঠে তুলে লখনৌ থেকে দিল্লি যাচ্ছে একটা ছোট্ট ছেলে। ছেলেটির নাম বদরুদ্দিন আলী। সঙ্গে রয়েছে তার মামা শামশের আহমেদ। মালপত্র বলতে অল্প কিছু পরনের জামা কাপড়, পথের খোরাকি আর কিছু সুলতানি মোহর। লখনৌয়ের সুলতানকে রেশম ভেট দিয়ে এই মোহর বকশিসে পেয়েছে তারা। তার পৈতৃক ভিটে দিল্লিতে সওদা করতে লখনৌ শহরে এসেছিল সে। সাথে ছিল লোক লস্কর, অনেক সঙ্গী। বিদেশি রেশমের ব্যবসা বেশ জমেই উঠেছিল। কিন্তু হঠাৎই পত্র মারফত খবর আসে বদরুর আব্বা ভীষণ অসুস্থ, প্রায় যায় যায় অবস্থা। বৃদ্ধ ব্যবসায়ী শেষ সময়ে একটি বারের জন্য ছেলেকে দেখতে চান। অতএব তখনই দিল্লি রওনা দিতে হবে বদরুদ্দিনকে। এদিকে ভরা ব্যবসা ছেড়ে মরশুমের মাঝে কিভাবে যাবে? বহুত লোকসান হয়ে যাবে যে। তখন তার মামা শামশের বুদ্ধি বের করে বলল, এক কাম করা যাক, আমি আর তুই দিল্লি রওনা হয়ে যাই, বাকিরা থাক এখানে। অবস্থা ঠিক হলে আমরা আবার ফিরে আসবো। আর ততদিনে রেশমের মরশুম শেষ হয়ে গেলে বাকিরা নাফা নুকসান বুঝে নিয়ে চলে যাবে দিল্লি। কি বলিস? বাহ, উপায়টা বেশ পছন্দ হলো বদরুদ্দিনের। সেই মতো বন্দোবস্ত করে দিল্লির পথে বেরিয়ে পড়ে 14 বছরের সেই তরুণ ব্যবসাদার। কিন্তু সে তো আর জানত না নিয়তি অলক্ষ্যে হাসছে তার উপর। সুলতানগঞ্জ থেকে বাঁদিকে ঘুরে রাস্তাটা সোজা চলে গেছে জাঙ্গিপুরের দিকে। কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য পথিক ও ঘোড়সওয়াররা প্রায়শই এই রাস্তা ব্যবহার করত। তবে রাস্তাটার বেশ দুর্নাম রয়েছে। এই রাস্তায় একবার ঢুকলে নাকি স্বয়ং মত সহযাত্রী হয়। এই রাস্তা দিয়ে নাকি শয়ে শয়ে লোক হাফিস হয়ে যায়। তারা কোথায় যায় কেউ তার হদিশ পায় না। লোকে বলে এই রাস্তা নাকি ভুতিয়া সড়ক। রাস্তাটা শহর বা গায়ের মধ্য দিয়ে যায়নি। রাস্তার দুধারে প্রায় 10 ক্রোশের মতো জনবসতি শূন্য। ধুধু মাঠ, কিছু বাবলা আর বন চাউলের ঝোপ, কয়েকটা মজা খাল ও শুকনো নদীর উন্মুক্ত চর ছাড়া এই 10 ক্রোশের মধ্যে আর কিচ্ছু নেই। সন্ধে হয়ে আসছে। বদরুদ্দিন বলল, মামা, শীতের বেলা, আর কিছুক্ষণের মধ্যে আন্ধেরা হয়ে যাবে। এই সড়কে যাবে নাকি ঘুরে গায়ের মধ্যে দিয়ে যাবে? শামশের আহমেদ আকুত ভয়, একেবারে বাঘের বাচ্চা। ছোট থেকেই ভয় কি জিনিস তা সে জানত না। নিজের লম্বা দাড়িতে হাত বুলিয়ে সে বলল, ডরপোকের মতন করিস না। জব শামসের সাথে আছে তব তোর ভয় কিসের? ভাবিস না এ তো আর জঙ্গলি এলাকা নয় যে সে চিতা হামলা করবে। চল, এই সড়কেই চল। এদিকে গেলে এক বেলা কম চলতে হবে। 20 ক্রোশের পর 10 ক্রোশেই খতম হবে। বদরু মামার কথায় সাহস পেলেও সেই বদনাম সড়কে যেতে পুরোপুরি ভরসা পাচ্ছিল না। এমন সময় তারা শুনতে পেল পিছন থেকে কয়েকটা ঘোড়া আর লোকজনের কথাবার্তা ভেসে আসছে। শামশের এবং বদরুদ্দিন পিছন ফিরে দেখল একদল লোক তাদের দিকে এগিয়ে আসছে। প্রায় জনা 25 তো হবেই।
বদরু ভালো করে দেখল সেই দলে 3 জন মহিলা, 2টো কোলের শিশু আর খান 3 ঘোড়া রয়েছে। তবে সেই ঘোড়ার পিঠে কেউ বসেনি, সেগুলোকে ওরা লাগাম ধরে টেনে নিয়ে আসছে। কাছে আসতেই সেই দলের একজন পান্না মতো বছর 40-এর লোক এগিয়ে এসে তাদেরকে বলল, হুজুররা সালাম নিবেন। সালাম। তা আপনারা কারা আছেন? চললেন কোথায়? হুজুর, আমরা গরিব বেদে শহরে শহরে খেলা দেখিয়ে গান শুনিয়ে বেড়াই। হুজুররা কি এই ভূতিয়া সড়ক ধরবেন? হ্যাঁ, সেরকমই তো ইচ্ছা। কেন বলো তো? গুস্তাখি মাফ করবেন হুজুর, আমাদের দলে জানানা আছে, বাচ্চাও আছে। তাদের নিয়ে এই সড়কে যেতে সাহস পাচ্ছিলাম না। অনেক বদনামি আছে এই সড়কের। তা হুজুরদের দেখে সাহস হলো। আপনাদের দেখেই বোঝা যায় আপনারা বাহাদুর আদমি। তা হুজুর যদি ইজাজত দেন তো আমরা আপনাদের সাথেই এই রাস্তা পাড়ি দিতে পারি। কাঁচুমাচু মুখে বলল সেই পান্ডা গোছের লোকটা। বদরু তার মামাকে ইশারায় জিজ্ঞাসা করল যে এদের সাথে নেওয়া উচিত হবে কিনা। শামশের আহমেদ একটু ভেবে বলল, তা বেশ, চলো। একসাথে অনেক লোক থাকলে সুবিধাই হবে, আর চলার পথে তোমাদের গানও শোনা যাবে। সেই আগন্তুক বেদের দল মামা ভাগ্নের সাথে নেমে পড়ল ভুতিয়া সড়কে। শীতের বেলা হুট করে আধার নেমে এলো সেই শুনশান পথের চারিদিকে। এতক্ষণ সূর্যের আলোয় যাও বা মনে সাহস ছিল, কিন্তু দিন ঢলে পড়ার সাথে সাথে সবার মন থেকে সেই সাহসের শেষ ছিটে ফোঁটাটাও আর অবশিষ্ট রইল না। চতুর্দিকে ধুধু অন্ধকার প্রান্তরের মাঝ থেকে কেবলই শেয়ালের ডাক ভেসে আসতে শুরু করল। বদরু মনে মনে ভাবল, বাস্তবে কি এ রাস্তার যথার্থ নামকরণ হয়েছে? এমন সড়ক যদি ভুতিয়া না হয় তবে আর কোন সড়ককেই ভুতিয়া বলবে লোকে? লণ্ঠন জ্বালিয়ে ঘোড়ার গলায় বাঁধা ঘণ্টি থেকে টুংটাং শব্দ করতে করতে জাঙ্গিপুরের দিকে এগিয়ে চলল দলটা। দলের একদম সামনে বদরু আর শামশের, তাদের পিছনে সেই বেদের দলের প্রধান, মাঝে বাচ্চাগুলোকে কোলে নিয়ে ঘোমটা টানা মহিলারা, আর অবশেষে ঘোড়া নিয়ে বাকিরা। তখন আন্দাজ 4 ক্রোশ পথ পার হয়েছে দলটা। এমন সময় একটা শুকনো নদীর বালুকা ভূমির সামনে এসে পৌঁছতেই সেই বেদের দলের পান্ডা এসে বলল, হুজুর, গুস্তাখি মাফ করবেন, একটা অনুরোধ করব। বলো। হুজুর, এখনো অর্ধেকের বেশি পথ বাকি আছে। সকাল থেকে হাঁটতে হাঁটতে আমার দলের সঙ্গীরা সব ক্লান্ত হয়ে পড়েছে। রাতও হয়েছে অনেকটাই। আমরা যদি আজ রাতটা এখানেই তাঁবু খাটিয়ে বিশ্রাম নিই। না না, সে কি? এ বনে বাজারে কেউ রাত কাটায় নাকি? নিজেই তো বললে জায়গাটা ভালো না। রাতে যদি কোনো বিপদ হয় তখন কে সামলাবে বলো তো? হুজুর, আপনারা থাকতে আবার ভয় কিসের? হ্যাঁ, মানছি আপনাদের একটু বিশ্রাম নিতে অসুবিধা হবে, কিন্তু হুজুর, আমরা আপনাদের সেবা করার আমাদের যথাসাধ্য চেষ্টা করব। এতেও মন গলল না সতর্ক বদরুদ্দিনের। সে বলল, আর তো খানিকটা পথ। জোরে পা চালালে রাত গভীর হওয়ার আগেই জঙ্গিপুর পৌঁছে যাব। সেখানে গিয়ে বিশ্রাম নেবক্ষণ। স্যার, এখানে জায়গা পেতে অসুবিধা হবে না আশা করি। ওরাতরা আর চলতে পারছে না, একটু মেহরবানি করুন হুজুর। সে তোমাদের থাকতে হয় থাকো, আমরা চললাম। শামশের আহমেদ ভাগ্নেকে কানে কানে বলল, বেচারারা একা থাকতে ভয় পাচ্ছে, তাই তো আমাদের থাকতে বলছে। তাছাড়া আমরা যখন জঙ্গিপুর পৌঁছবো তখন মধ্যরাত। সেই সময় যদি সরাইখানায় জায়গা না পাই কি হবে? কোথায় রাত গুজরান করবো ভেবেছিস? তোর আব্বা দেওয়া দারুর জন্য যে মোহরগুলো সঙ্গে নিয়েছিস সে খেয়াল আছে? যতই শুনশান এলাকা হোক, এতগুলো লোক সাথে থাকলে বিপদের সম্ভাবনা কম। চট করে ঝামেলায় পড়বো না। আজ রাতটা এখানেই কাটিয়ে দি, বরং কাল সুবাহ হতেই বেরিয়ে পড়বো। মোহরের বিষয়টা নিয়ে চিন্তিত ছিল বদরুদ্দিন। তবে মামা যখন নিজেই আশ্বস্ত করছে তখন আর না করল না ও। সেই মরা নদীর চরেই তাঁবু খাটাতে হলো ওদের।
আগুন জ্বালিয়ে রুটি বানাতে বসে বেদের দলের মেয়েরা। শিশুগুলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। রাতের অন্ধকারে যাতে কোনো বুনো জানোয়ার তাঁবুর কাছে চলে না আসে সেই জন্য সেখানেও জ্বালানো হয়েছে কাঠ। আগুনের সামনে বসে হাত পা সেঁকছে শামশের আর বদরু। তাদের ঠিক পিছনেই বসে রয়েছে সেই পান্ডা। আগুনের তাপে হাত শিখতে শিখতে শামশের বলল, কই গান ধরো একটা, শুনি কেমন গান করো। গান ধরল এক বেদে, মাটির গান। সে একেবারে প্রাণের গান। সেই গানের সুরে বুঁদ হয়ে যাচ্ছিল চরাচর। দলের পান্ডা একটা ছোট্ট মাটির কলসি এনে শামশেরের দিকে এগিয়ে বলল, হুজুর একটু নেবেন? শামশের গান শুনতে শুনতে চোখ বুজেই সেই মাটির কলসি নাকের কাছে নিয়ে শুঁকল। দেশি শরাব। গন্ধটা একটু উগ্র বটে, কিন্তু এই জিনিস রোজ রোজ পাওয়া যায় না। আগুনের হলদে আলোয় চলতে লাগলো গান বাজনা আর শরাবের মাহফিল। কাঠের আঁচ তখন ঠান্ডা হয়ে এসেছে। শামশের আর বদরুদ্দিন দেশি শরাবের নেশায় বুঁদ। তাদের চোখ দুটো জবা ফুলের মতো লাল। গান শেষ হতেই সেই পান্ডা বলল, তামাকু লাও। সঙ্গে সঙ্গে একটা রুমালের মতো কাপড়ের টুকরো ফাঁস হয়ে চেপে পড়ল মামার গলায়। জিভ বেরিয়ে এলো তার। মুখ হাঁ হয়ে সামান্য প্রাণবায়ুর জন্য হাঁক পাক করতে লাগলো শামশের। ততক্ষণে দেশি শরাবের ঘোরে হাত পা শিথিল হয়ে এসেছে তার। প্রতিরোধ করার মতো ক্ষমতাও নেই ওদের। ধীরে ধীরে সেই রুমালের ফাঁস আরো চেপে বসতে লাগলো ওর গলায়। কণ্ঠনালী রুদ্ধ হয়ে যাচ্ছে। বড় জোর আর মিনিট খানেক। তার মধ্যেই আগুনের তাতে কালচে হয়ে যাওয়া ঘাসের ওপর লুটিয়ে পড়ল দেহটা। বাচ্চাটার ক্ষমতাও হলো না প্রতিরোধ করার। ঘটনার আকস্মিকতায় যেন পাথর হয়ে রইল। রান্নার জায়গা থেকে দলের মহিলারা হাঁক পাড়ল, আজি শুনতে হও। লাশটার মুটলি হাতিয়ে ভালো জামা কাপড়, পথের খোরাকি আর মোহরগুলো বের করে নিল দলের সর্দার। তারপর গিয়ে বসল খাবার হাতে। বাজরার রুটি ছিঁড়ে লঙ্কার আচারে মাখিয়ে মুখে পুড়ে চিবোতে চিবোতে সঙ্গীদের বলল, 150 খড় বড় হাত মারা গেছে, লাশ গায়েব করে ফেল। এখন কদিন গা ঢাকা দিতে হবে। 150 খোড় বা মোহর বড় কম কথা নয়। সর্দার হিসেবে এই তার প্রথম শিকার। তার উপর আজকে মালকড়ি বেশ ভালোই জুটেছে। নিভু নিভু আগুনের আঁচ থেকে বেরিয়ে আসা ফুলকি গিয়ে মিশছে বাতাসে। এই মামা ভাগ্নের হদিশ আর কেউ পাবে না। পৃথিবীর মানচিত্র থেকে তাদের অস্তিত্ব মুছে দিয়ে এই ঠগীর দল যাবে নতুন কারো সর্বনাশ করতে। তমলুক বন্দরের অদূরে সাহেবী অফিস। নানান মানুষের ভিড় সেখানে। কেউ খাজনা মকুবের দরবার করতে আসছে, কেউ আসছে ঋণ নেওয়ার তদবির করতে, তো আবার কেউ আসছে নিছকই মামুলি কাজে। জায়গাটা শত সহস্র মানুষের পদধূলিতে ধূসরিত হয়ে থাকে নিত্যদিন। গোল লাল ইটের তৈরি এই অফিসের মধ্যে যেমন কর্জ আদায়ের দপ্তর রয়েছে, তেমনই রয়েছে পুলিশ চৌকি। বাংলা, বিহার এবং উড়িষ্যার ভারপ্রাপ্ত ইংরেজ ক্যাপ্টেনদের দপ্তর এই অফিসে। আগে যিনি পদে ছিলেন তিনি অবসর নিয়েছেন। বয়স্ক মানুষ, বেজায় খিটখিটে লোক ছিলেন সেই লালমুখ সাহেব।
আজ এই কুর্সিতে বসার জন্য নতুন সাহেব আসছেন। অফিসের সকলেই বলাবলি করছে নতুন ক্যাপ্টেন নাকি কর্নেল স্লিম্যানের শিষ্য ছিল। উর্দি ধারণ করার পর থেকে স্লিম্যান সাহেবের কাছে দীর্ঘ 3 বছর ছিলেন এই নতুন সাহেব। দেশি চাষাবুষোরা বলে সন্ডা সাহেব, তবে ওর আসল নাম ক্যাপ্টেন সন্ডার্স। তেজি তাগড়া যুবকই ক্যাপ্টেন সন্ডার্স, সন্ডাগুন্ডার মতোই তার চেহারা। তার উপর কর্নেল স্লিম্যানের শিক্ষা। ওর নামে দিল্লির চোর ছ্যাঁচোর রীতিমতো থরথর করে কাঁপে। ইদানিং বাংলা, বিহার ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে নৈরাজ্য মাথাচাড়া দিয়ে উঠেছে। ব্রিটিশ প্রশাসনের নাভিশ্বাস উঠছে এই ডাকাতি আর লুটতরাজ ঠেকাতে। তাই হয়তো ক্যাপ্টেন সন্ডার্সের মতো একজন কড়া অফিসার আনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। আজ সকাল থেকে নতুন বড়বাবুর আসার খবরে অফিসে সাজো সাজো রব। নতুন ফুলদানি, দপ্তরের টেবিলের নতুন লাল মখমলের কাপড়, ঝাড়পোঁছ সবই সমান তালে চলছে। এই অফিসের আশেপাশের 4টে থানার নেটিভ দারোগারা পর্যন্ত এসে হাজির হয়েছেন। একেই নতুন বড়বাবু, তার ওপর যার এমন নামডাক, তাকে স্বাগত জানিয়ে নেক নজরে না থাকার ইচ্ছে এদের কারোরই নেই। বৃদ্ধ দারোগা রামতনু সরকার বেশিক্ষণ দাঁড়াতে পারেন না। কাজকর্মের তদারকি করতে করতে হাঁপিয়ে বসে পড়লেন। একটু ঢোক গিলে বললেন, কই হে, তাড়াতাড়ি কর, সাহেব তো এলেন বলে। বেলা তো গড়াতে চলল, আর কত সময় নিবি বাপ? তার কথা শেষ হওয়ার আগেই বাইরে ঘোড়ার গাড়ির শব্দ শোনা গেল। উপস্থিত সকলেই ছুটলেন ক্যাপ্টেন সন্ডার্সের অভ্যর্থনা করতে। দারোগা রামতনুও নিজের বিশাল শরীরটা তুলে প্যান্টের বেল্ট ঠিক করতে করতে ছুটলেন বাইরের দিকে। ঘোড়ার গাড়ি থেকে ততক্ষণে নেমে এসেছেন লাল টুকটুকে চেহারার লম্বা চওড়া এক যুবক। রামতনু দারোগার বুঝতে অসুবিধা হলো না যে ইনি তাদের নতুন বড়বাবু, ক্যাপ্টেন অ্যালিস্টেয়ার সন্ডার্স। সেলিউট ঠুকে সম্ভাষণ জানিয়ে গদগদ স্বরে রামতনু বললেন, নমস্কার, নমস্কার স্যার। গুড মর্নিং, মানে গুড আফটারনুন স্যার। মি ইন্সপেক্টর রামতনু সরকার, ইনচার্জ অফ সীমান্তপুর থানা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, ওয়েলকাম টু তমলুক। রামতনু সরকারের ইংরেজিটা চোস্ত না হলেও দিব্যি কাজ চালানো যায়। ওর দিকে তাকিয়ে মৃদু হেসে ক্যাপ্টেন সন্ডার্স বললেন, Can you chase the burglar with this? ক্যাপ্টেনের ইঙ্গিত রামতনুর বিশাল ভুঁড়ির দিকে। একটু অপ্রস্তুত হয়ে সরকার মশাই বললেন, মানে নো নিড টু চেজ ফিজিক্যালি স্যার, বুদ্ধি, মানে চেজ বাই ব্রেইন অনলি স্যার। সাহেব সুবোধের সাথে কাজ করার এই এক ঝক্কি। এমনিতে লোকগুলোর প্রচণ্ড সময় জ্ঞান, দক্ষ এবং কর্মপটু, কিন্তু এই একটানা ইংরেজিতে কথা বলে যেতে বেশ সমস্যায় পড়েন রামতনু সরকার। তার পাকা ভ্রু আর মোটা গোঁফচোড়ার তলায় সেই বিব্রত ভাব সহজেই লক্ষ্য করা যায়। ক্যাপ্টেন সন্ডার্স তার মুখের ভাব বুঝতে পেরে বললেন, Yeah, you can talk to me in your language. Hami Bengali. That much bolte na parleo. I can understand well. রামতনু দারোগা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এই কে আছিস? স্যারের দইয়ের ঘোলটা নিয়ে আয়। স্যার এতটা পথ তেতেপুরে এলেন। একটা 5 মাস খাটার লোক ছুটে এসে কাঁসার গ্লাসে করে দইয়ের ঘোল দিয়ে গেল। সেটাই চুমুক দিতে দিতে ক্যাপ্টেন জিজ্ঞাসা করলেন, So, what's the main problem over here? I've been briefed in the daily that law and order is quite collapsed in this part of the country. Is that true, Mr. Soka? রামতনু দারোগা একটু আমতা আমতা করে বললেন, আগে হুজুর, তা কিছুটা তো সত্যি বটেই। So, what's the main problem? আগে ছোটখাটো চুরি ছিনতাই তো সব জায়গাতেই হয় স্যার, তবে ইদানিং এ অঞ্চলে ঠগীদের উপদ্রব খুব বেড়ে গেছে। বেটাদের কিছুতেই বাগে আনা যাচ্ছে না। Why?
আগে ছোটখাটো চুরি ছিনতাই তো সব জায়গাতেই হয় স্যার, তবে ইদানিং এ অঞ্চলে ঠগীদের উপদ্রব খুব বেড়ে গেছে। বেটাদের কিছুতেই বাগে আনা যাচ্ছে না। স্যার, সীমান্তপুর থানার এখতিয়ারে যা আছে তার অধিকাংশই জলাজমি আর জঙ্গল। গ্রামগঞ্জ আর পান্থশালার আশেপাশে বিস্তীর্ণ এলাকা, মনুষ্য বসবাস নেই। আর আপনি তো জানেন স্যার, বেটার ছেলেদের উৎপাত এই রকম অঞ্চলেই বেশি। সীমান্তপুর পেরিয়ে তমলুক আসতে হয়, ওদিকে কলকাতা, এদিকে ঢাকা, রংপুর, এইসব অঞ্চল থেকে যত মানুষ এই তমলুকে আসেন তার অধিকাংশই ঠগীর ভয় নাকাল। ওদের খপ্পরে একবার পড়লে সাক্ষাৎ জমের দেখা পাওয়ার সামিল। অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু কিছুতেই না দলটাকে পাকড়াও করতে পারছি না। দীর্ঘক্ষণ একটানা কথা বলে দম নিলেন দারোগা রামতনু সরকার। So, what about the other stations? বাকি থানাগুলোতেও এদের উপদ্রব আছে, কিন্তু সবচেয়ে বেশি এই সীমান্তপুরেই। সরেশ, মালদার ব্যবসায়ীরা তমলুক বন্দরে আসে তাদের সওদা বিকিকিনির জন্য। ফলে এই অঞ্চলে হামলা করলে বেশ মোটা দাও মারতে পারে ওই বজ্জাতগুলো। আমরা রাতের পাহারা, টহল, নাকাবন্দি সবই চেষ্টা করেছি, কিন্তু This will not work, Mr. Soka. We have to think a bit out of the box. সরকার দারোগাকে মাঝপথে থামিয়ে বলে উঠলেন ক্যাপ্টেন সন্ডার্স। উনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় একজন উর্দিধারী হাবিলদার এসে সরকার মশাইয়ের পাশে সেলুট ঠুকে দাঁড়ালেন। রামতনু দারোগা তাকে ঘরের এক কোণে নিয়ে গিয়ে পুরো বিষয়টা শুনলেন। তারপর সন্ডার্সকে বললেন, স্যার, আপনি একটু বিশ্রাম করুন, একটা এমার্জেন্সি এসেছে, আমি একটু ঘুরে আসি। Emergency? What happened, Mr. Soka? স্যার, কাছেই একটা জলার ধারে একজোড়া লাশ পাওয়া গেছে, সম্ভবত ঠগীদের কারবার। একটু দেখে আসি কি ব্যাপার। আপনি ব্যস্ত হবেন না স্যার, আমি এসে আপনাকে রিপোর্ট করছি। No, Mr. Soka. আমিও যাব। অনেক চেষ্টা করেও নতুন ক্যাপ্টেনকে নিরস্ত্র করতে পারলেন না দারোগা। শেষে দুটো পুলিশের ঘোড়ায় করে দারোগা এবং ক্যাপ্টেন রওনা হলেন ঘটনাস্থলের উদ্দেশ্যে। পাড়া গাঁ, চতুর্দিকে শাল মহুয়ার জঙ্গল। রামতনু সরকারের পেটের খিদে বলছে মধ্যাহ্ন ভোজনের সময় আগত। আন্দাজ 1:30-2 বাজে, তবে জঙ্গলের ছাওয়া থাকায় রোদ তেমন গায়ে লাগছিল না। আশ্বিন মাস, শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, আর কিছুদিনের মধ্যেই ঢাকে কাঠি পড়বে। গাছগাছালির ফাঁক দিয়ে সেই সাদা টুকরো মেঘ দেখতে দেখতে তারা এগিয়ে চলেছেন। সামনে পথ দেখিয়ে নিয়ে চলেছে একজন হাবিলদার, পিছনে আরও জনাতিনেক রয়েছে। প্রায় আধ ঘন্টা পথ চলার পর একটা ঘন জঙ্গলের মধ্যে এসে থামলেন তারা। পথ নির্দেশক সেই হাবিলদার আঙুল তুলে দেখালেন জায়গাটা। দৃশ্য দেখে প্রথম কয়েক মুহূর্ত শিউরে উঠেছিলেন রামতনু সরকার। বিড়বিড় করে কয়েকবার রাধা মাধব, রাধা মাধব বলে উঠলেন। ক্যাপ্টেন সন্ডার্স নেমে পড়লেন ঘোড়া থেকে। রামতনু দারোগা মন শক্ত করে ফিরে তাকালেন জায়গাটার দিকে। একটা বড় শিরীষ গাছ সোজা উঠে গেছে জলার ধার বরাবর। অজস্র মোটা পুরুষ্টু ডাল ছড়িয়ে রয়েছে দুদিকে। বাঁদিকের ডালটার গায়ে একটা মোটা গজাল পেরেক পোঁতা, আর সেই পেরেকে কপিকলের মতো ফাঁস দিয়ে ঝোলানো দুটো দেহ, একটা প্রাপ্তবয়স্ক পুরুষ আর একটা বৃদ্ধ। দুজনেরই গলায় মোটা কাছির ভীষণ চাপে কালশিটে পড়ে গিয়েছে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে এমন অবস্থা। নিহতদের মুখ রক্তশূন্য হয়ে এমন বীভৎস আকার ধারণ করেছে যে সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, গা গুলিয়ে ওঠে। মুখ নামিয়ে নিলেন দারোগা রামতনু সরকার। So, what do you think, Mr. Soka? না সাহেব,
এটা তো ঠগিদের কারবার নয়। And how do you say that? ঠগির হাতে পড়লে তার দেহ খুঁজে পাওয়া যায় না। এই ক্ষেত্রে খুনের নৃশংসতা আছে ঠিকই, কিন্তু ঠগিদের মতো নিপুণতা নেই। ওরা খুন করে স্যার শৈল্পিক কায়দায়, এমন মরা ফেলে রেখে যাওয়ার রেওয়াজ তো ওদের নেই। বললেন রামতনু সরকার। তারপর হাবিলদারকে হুকুম দিলেন, এই লাশ দুটো নামা, ময়না তদন্তে পাঠা। লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হলো। দারোগামশাই বললেন, হুজুর চলুন, আপনার কোয়ার্টারে খাওয়া দাওয়া করে একটু জিরোবেন, চলুন। এই বলে দুজনে ঘোড়া ছুটিয়ে সদরের পাশ দিয়ে ক্যাপ্টেনের কোয়ার্টারের দিকে যাবেন, এমন সময় একজন চাপরাশি দৌড়ে এসে পথের মাঝে তাদের দাঁড় করালো। দারোগা শুধলেন, আবার কি হলো রে? খিদের চোটে পেটে নাড়ি ভুড়ি হজম হয়ে যাবে বাবা। আগে আগে হুজুর, আপনারা বেরিয়ে যাবার পরেই দপ্তরে একটি ছেলে এসেছে, বলছে সাহেবের সাথে দেখা করতে চায়। দেখা করবে বললেই হলো, সাহেব কি ওর বন্ধু নাকি? যা যা, আর বকাসনি। কত বেলা হলো বল দেখি। আগে আগে হুজুর, ছেলেটিকে কি বলবো? বল তেমন জরুরি হলে কাল আসতে। হ্যাঁ কিন্তু উফ, জ্বালালি বাপ, আবার কিসের কিন্তু? কিন্তু হুজুর, ছেলেটি বলছে যে সে নাকি একজন ঠগী। রামতনু দারোগার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। দুবার ঢোক গিলে তিনি বললেন, কি বললি? ঠগী? আগে আগে হুজুর, তাই তো বললো হুজুর। হাত জোর করে বলে সেই চাপরাশি। দারোগা মনে মনে পুলকিত হয়ে উঠলেন। মা লক্ষ্মী স্বয়ং এসে দরজায় কড়া নাড়ছেন। চাপরাশির কথা যদি সত্যি হয়, এ যদি একটা আস্ত ঠগী হয়, তবে তাকে ধরতে পারলে লক্ষ্মীলাভ এবং সাহেবের নেক নজর তো জুটবেই, সাথে হয়তো রায় বাহাদুর খেতাবটাও না পকেটে ঢোকে। নিকুচি করেছে খাওয়া। আগে ব্যাটার সাথে মোলাকাতটা সেরে ফেলতে হবে, তবে তাড়াহুড়ো করলে চলবে না। আগে নিজে কথা বলতে হবে, তারপর বাছাধনকে ক্যাপ্টেনের সামনে হাজির করতে হবে। তিনি ক্যাপ্টেন সন্ডার্সকে বাড়িতে পৌঁছে দিয়েই হন্তদন্ত হয়ে ছুটে এলেন অফিসে। ঘরে ঢুকেই দেখলেন ঘরের এক কোণে একটা ছোকরা হাঁটু মুড়ে বসে রয়েছে। পরনে সুতির ফতুয়া আর খাটো ধুতি, দাড়ি কোপ পরিষ্কার করে কামানো। দেখলে কেউ বলবেই না যে এই ব্যাটা খুনে ঠগির দলের লোক। নিতান্তই গোবেচারা এবং ভালো মানুষ, আর দেখতেও ভদ্র সন্তানের মতোই। রামতনু দারোগাকে দেখেই ছোকরা উঠে দাঁড়িয়ে হাত জোড় করল। কি চাই? আগে ক্যাপ্টেন, সন্ডার্সের সাথে একবার দেখা করতে চাই। কেন? সেটা ওকেই বলতে চাই। তুমি বলেছ তুমি একজন ঠগী? আবার গর্জন করেন দারোগা মশাই, কিন্তু ছেলেটা নির্ভীকভাবে উত্তর দেয়, হ্যাঁ। দারোগা মশাই একটু ভেবলে যান, ছোকরার মাথাটা তা খারাপ নাকি? তিনি বললেন, এখানে এলে যে বড় ভয় লাগলো না? দারোগার দপ্তরে ঠগীর কি প্রয়োজন জানতে পারি? এবার ছেলেটি যা বলল তাতে রামতনু সরকারের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। ট্যাগ ঘড়ি বের করে তিনি সময় দেখলেন। ক্যাপ্টেন সন্ডার্স নিশ্চয়ই এতক্ষণে মধ্যাহ্নভোজনে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু এই ছেলে যা বলছে তাতে সময় নষ্ট করার মতো ওর হাতে আর কিছু নেই। তাই ছোকরাটাকে বগল দাবা করে ক্যাপ্টেনের জন্য নির্ধারিত বাসভবনের দিকে ছুটে গেলেন। জায়গাটা হাঁটা পথে মিনিট 10, তাই আর ঘোড়া নিলেন না। এদিকে ক্যাপ্টেন খেতে বসে গিয়েছিলেন। দারোগা মশাই গিয়ে সেই বাড়ির কাজের লোকটিকে বললেন, সাহেবকে খবর দাও, বলো দারোগা রামতনু সরকার এক্ষুনি একবার ওর সাথে দেখা করতে চান। কর্মচারীটি হয়তো বলতে গিয়েছিল যে তার মালিক এখন আহারে বসেছেন, কিন্তু দারোগা সরকারের আর ধৈর্য কুলোল না।
তিনি সাথের ছেলেটিকে নিয়ে সোজা বাড়ির ভেতর ঢুকে ক্যাপ্টেনের সামনে হাজির করলেন। সন্ডার স্বভাবতই অবাক হলেন। দারোগামশাই বললেন, সাহেব, নেহাত বাধ্য হয়ে আপনার খাওয়ার সময় বিরক্ত করছি, তার জন্য মাফ করবেন। তবে এই ছেলেটির কথাটা একটিবার শুনুন স্যার। All right, let me talk. Who is he? খাবার টুকরো চিবোতে চিবোতে শুধলেন ক্যাপ্টেন সন্ডার্স। ছেলেটি সাহেবের চোখে চোখ রেখে বলল, হেমন্ত সেনাপতি একজন ঠগী। কি কেমন লাগছে আজকের গল্প? যদি এই পর্যন্ত গল্প ভালো লেগে থাকে তাহলে দেরি করছেন কেন? প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন এরপর কি হলো শোনা যাক। মাঘ মাসের অমাবস্যা। সারা বাংলায় এবার ভয়ঙ্কর শীত পড়েছে। জলে হাত ঠেকালেই দাঁতে দাঁত লেগে যাচ্ছে। মনে হচ্ছে বুঝি এক্ষুনি হৃদকম্পন বন্ধ হয়ে যাবে। র্যাপার, চাদর, কাঁথা, কম্বল এবারে শীতে সব ডাহা ফেল করেছে। সূর্যাস্তের পর তো দূরস্থ, দিবালোকেই কেউ স্নান করতে চাইছে না। তবে ওস্তাদ জমাদার এই শীতেও প্রতি অমাবস্যায় চালতা দিঘির কালো জলে ডুব দিয়ে স্নান করে আকণ্ঠ জলে দাঁড়িয়ে দেবী চণ্ডীর মন্ত্র পাঠ করে। মন্ত্র জপ করা হয়ে গেলে ভেজা ধুতি আর রক্তবস্ত্র গায়ে দিঘি থেকে উঠে আসে জমাদার। দলের একজন নির্দিষ্ট সদস্য এগিয়ে দেয় রামদা। মায়ের রণচণ্ডী মূর্তির সামনে হাত জোর করে করুণ স্বরে জমাদার বলে, माते इस भक्त का कुर्बानी स्वीकार कर माते। সামনে বাঁধা থাকে একটা কালো পাঁঠা। নিজেকে সংযত করে রামদার এক কোপে ধর থেকে পাঁঠার মাথাটা আলাদা করে ফেলে ওস্তাদ। স্রেফ শেষবারের মতো ডাকার অবকাশ পায় ওই অবলা জীব। থরথর করে কাঁপতে কাঁপতে শান্ত হয়ে যায় বেচারার মুন্ডহীন দেহ। ওস্তাদ জমাদার তখন সেই কাটা মুন্ডু তুলে নিয়ে গিয়ে দেবী মূর্তির সামনে রাখা কাঁসার থালায় রাখে। উৎসর্গ করে মায়ের উদ্দেশ্যে। নিবেদন করে নিজের মনের স্বাদ। কাটা মাথা থেকে বেরিয়ে আসা তাজা কালচে রক্তে ভরে যায় সেই কাঁসার থালা। সেখান থেকে মায়ের আশীর্বাদ স্বরূপ ওই রক্ত তুলে দলের সদস্যদের কপালে তিলক কেটে দেয় ওস্তাদ। তার দলে হিন্দু, মুসলমান, দলিত সব ধর্ম ও শ্রেণীর সদস্যরাই রয়েছে, কিন্তু তাদের প্রত্যেকের একটাই ধর্ম, একটাই জাত, তারা ঠগী। তারা প্রত্যেকেই শিকারে বেরোনোর আগে মা চণ্ডীর পুজোয় অংশগ্রহণ করে, মায়ের আশীর্বাদী তিলক কাটে আর তারপর বের হয় শিকার ধরতে। না, এ বলির প্রথা সব দলে নেই, এতে অনেক হাঙ্গামা। কিন্তু এই তামাম ভারতবর্ষের সবচেয়ে বড় ও শক্তিশালী ঠগী দলের অধিনায়ক হিসেবে বিশেষ কিছু তো করতেই হবে। তাই এই বলি প্রথার প্রচলন করেছে স্বয়ং ওস্তাদ জমাদার। তাদের কাজ বড় সহজ নয়। চোর ডাকাতদের মতো ছ্যাঁচড়া কারবার তাদের নয়। একটা কৌলিন্য আছে এবং একটা মর্যাদা আছে তাদের কাজে। খোদ ব্রিটিশ অফিসাররাও এখনো পর্যন্ত ঠগীদের নামে কাঁপে। একবার শিকারে বেরোলে যতদিন না কাজ হচ্ছে ততদিন ডেরায় ফেরার নিয়ম নেই। তাতে 10 ঘন্টাই লাগুক আর 10 দিনই লাগুক, রুমালের ফাঁস না জড়িয়ে মায়ের সামনে এসে দাঁড়ানোর জো স্বয়ং ওস্তাদেরও নেই। গত 14 বছরে এর অন্যথা হয়নি। আজ পর্যন্ত পুলিশ, গোয়েন্দা কেউই ধরতে পারেনি ওস্তাদ জমাদারকে। কতবার যে পুলিশের হাতের মুঠোয় এসেও ফুরুত করে উধাও হয়ে গিয়েছে সে, তারও ইয়ত্তা নেই। ঠগী সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, ওস্তাদ জমাদার নাকি জাদু জানে, উনি পিশাচ সিদ্ধ। পুলিশের নাকের ডগা দিয়ে হাওয়ায় বেবাক গায়েব হয়ে যান তিনি। কাজেই সমস্ত ঠগী সম্প্রদায় ওকে এড়িয়ে চলে।
তার নিজের দলের লোকেরাও তাকে জমের মতো ভয় পায়। পান থেকে চুন খসলেই আর রক্ষে নেই। গোটা দলে ওস্তাদকে ভয় পায় না কেবল একটি ছেলে। ওস্তাদ, আসবো? চালতা দিঘির পাড়ে বসে নিজের মনে ছিলিমে টান দিচ্ছিল ওস্তাদ জমাদার। ডাকে চমকে উঠে পিছনে ফিরে সে বিশুবাগদি দাঁড়িয়ে রয়েছে, এক মুখ দাড়ি আর গোঁফের জঙ্গল। ছিপছিপে চেহারার এই ছেলেটির কথাই এতক্ষণ ভাবছিল সে। গোটা দলে এই বিশুই এমন একজন যে তার ব্যাপারে নির্ভীক। তবে শুধু ওস্তাদের বিষয়ই নয়, কোনো কিছুতেই যেন ছেলেটির কোনো ভয় ডর নেই। সাপ, ক্ষোভ, জিন, পিশাচ সবকিছুই যেন তার কাছে নস্যি। তবে ছেলেটা কাজের আছে। মাস তিনেক হলো দলে যোগ দিয়েছে। ব্যাটা একটা ম্যাকফান্সারদের দলে ছিল, সেখান থেকেই এখানে এসেছে। এর মধ্যে দলের সবাই বিশু বলতে তো অজ্ঞান। বিশু বলে ডান তো ডান, আর সে যদি বলে বাম তো কারোর বাপের সাধ্যি নেই যে ডাঁয়ে যাবে। দলের অন্যান্যরা যখন ওস্তাদ জমাদারের ভয়ে কাবু, তখন এই বিশুবাগদি নিজের অভীষ্ট কাজ ভুলিয়ে ভালিয়ে ওস্তাদকে দিয়ে করিয়ে নেয় বা সে কাজে সম্মতি নিয়ে নেয়। এ ছেলেই যে ভবিষ্যতে দলের হাল ধরবে সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। চিলিমের ধোঁয়া গলার কাছে আটকে রেখে ওস্তাদ জমাদার বলল, হায়, বড় খবর আছে সর্দার। কি খবর? আগামী পরশু বরযাত্রীর দল আসছে কলকাতা থেকে, যাবে রংপুর। ওস্তাদকে একটু চিন্তিত দেখায়। সে বলে, সেই তো সীমান্তপুরে ঢুকবে, আর ওই ম্যাকফান্সাদের দলের কাণ্ডের পর সীমান্তপুরে বেশ কড়াকড়ি। তার উপর নতুন সাহেব এসেছে, ফিদিন লোকের জেরা তল্লাশি করে চলেছে। সালা শান্তও হয় না, বিরক্তিও আসে না লালমুখ ফিরিঙ্গির। ধুতির কোচর থেকে একটা বিড়ি বের করে মুখে পুরল বিশু। দেশলাইটা জ্বালিয়ে বিড়ি ধরাতে ধরাতে বলল, ওস্তাদ, জমাদারের চিন্তা কিসের? तमाम হিন্দুস্তান জানে ওস্তাদ জাদুঘর আছে। পুলিশের বাপ 14 পুরুষের ক্ষমতা নেই তাকে ধরে। হো হো করে হেসে উঠল জমাদার। দলের সাগরেদদের মুখে নিজের প্রশংসা শুনলে এখনো গোফে তা দিতে ইচ্ছা করে। গর্বে বুকটা ফুলে ওঠে তার। 14টা বছর, হ্যাঁ, দীর্ঘ 14টা বছর লেগেছে বেরাদারিতে এই খ্যাতি অর্জন করতে। নিজের হাতের কাজে নিপুণ কৌশলে এই এতগুলো বছর ধরে ধীরে ধীরে ঠগি দলের একজন সাধারণ সদস্য থেকে ওস্তাদ জমাদার হয়ে ওঠা এবং নিজেকে কিংবদন্তি পর্যায়ে উত্তীর্ণ করা মোটেই সহজ কাজ ছিল না। অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, অনেক রক্ত ঝরাতে হয়েছে তাকে। এমনি এমনি এই নাম যশ হয়নি তার। হ্যাঁ, গুণে দেখলে প্রায় 2 শতাধিক শিকার করেছে সে। অন্তত 100 হতভাগ্যের গলায় রুমাল জড়ানোর সৌভাগ্য হয়েছে তার। লখনৌ থেকে শুরু করে আগ্রা, মথুরা, বিহার, উড়িষ্যা, বাংলা, কোথায় না নিজের কীর্তির ছাপ রেখে আসেনি ওস্তাদ জমাদার। সারা ভারত ভূমির জায়গায় জায়গায় মাটি খুঁড়লেই বেরোবে সেই সব চিহ্ন। মাটির তলার সেই সব নরকঙ্কাল চিৎকার করে বলবে কেমন মসৃণ ওস্তাদের হাতের কাজ। আহা হা হা হা। শিকার শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতেই পারে না কত বড় বিপদে পড়েছে সে। ওস্তাদ বলল, না রে, চিন্তা নয়, সাবধানতা। আসলে বয়স বাড়ছে। রক্ত যখন গরম ছিল তখন ঝুঁকি নেওয়াটাই ছিল নেশা, আর এখন সেসব মন টানে না। দলের সবাইকে নিরাপদে রাখাটাই এখন আমার প্রধান দায়িত্ব। আগে পুলিশি হচ্ছে তেমন তারও ছিল না,
আর এখন শুধু পুলিশি পাহারা এবং টাহালি নয়, সাথে করে ছুটেছে খোচরের দল। এতগুলো লোক স্রেফ ওস্তাদ জমাদারের ভরসায় শিকারে নামছে। একটা দায়িত্ব তো আছে নাকি? বিশু হেসে ফেলে, বিড়িতে বড় টান দিয়ে বলল, ওস্তাদ, কোনো চিন্তা নেই, এই বিশু বাগদি সব বন্দোবস্ত করে ফেলেছে। বটে, তা শুনি কি বন্দোবস্ত? ভ্রু কোঁচকায় ওস্তাদ জমাদার। মনে মনে ভাবে, আর দেরি করা ঠিক হবে না। এই শিকারের পরেই দলের যাবতীয় দায়িত্ব বুঝিয়ে দিতে হবে বিশুকে। এত বছরের শিকারী জীবনে এই প্রথম যেন নিজের মতো আরেকটি তাজা ছেলের খোঁজ পেয়েছে সে। 14-15 বছর আগে সে যেমনটি ছিল, উদ্যমী, ধুরন্ধর, কর্মদক্ষ এবং একই সাথে নৃশংস, যেন তারই যুবা বয়সের প্রতিচ্ছবি এই বিশু বাগদি। বিশু হাতের বিড়িটা শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয় চালতা দিঘির জলে। তারপর ওস্তাদের কাছে ঘেঁষে আসে, ফিসফিস করে বলে তার মুখ্য মতলবের কথা। দেখো ওস্তাদ, নতুন সাহেব কড়াকড়ি করেছে ওই সীমান্তপুর আর তার আশেপাশে, কারণ এতদিন ওদিকটাতেই আমাদের এবং অন্যান্য দলের দাপট বেশি ছিল, ফলে অন্যত্র ওদের নজর কম থাকছে। আমরা যদি বরযাত্রীর দলকে সীমান্তপুরের রাস্তায় না নিয়ে বিবির হাটের দিকে নিয়ে যাই। বিস্মিত হয় ওস্তাদ। কলকাতা থেকে তমলুক হয়ে রংপুর যাওয়ার সড়কের সীমান্তপুরই সবচেয়ে কম পথ। হঠাৎ সেই বরযাত্রীর দলকে বিবির হাটের দিকে নিয়ে যাবে কিভাবে? সেই প্রশ্ন সে করল। তারা খামোখা ওদিকে যাবে কেন? ও তো ঘুর পথ। আর তাছাড়া বিবির হাটের রাস্তায় জনবসতি বেশি, ওদিকে কাজ করবার ঝুঁকি আছে। কোনো ঝামেলা হবে না ওস্তাদ। জমাদারকে থামিয়ে বলে উঠল বিশু, তুমি আমার মতলবটা শুনেই দেখো না। বেশ, বল। দেখো ওস্তাদ, আমি পরশু দুপুরের মধ্যে জোনাচারেককে পাঠিয়ে দেব পাঁচপোতায়। সেখান থেকে সীমান্তপুর আর বিবির হাটের রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। তো সীমান্তপুরের দিকে যে রাস্তাটা যায়, আমাদের লোকেরা সেই রাস্তা কেটে দেবে বেশি করে, বাস যাতে ঘোড়া বা পালকি নিয়ে ও পথে এগোনো সম্ভব না হয়। ওস্তাদ জমাদারের চোখে প্রশংসা সূচক ঝিলিক খেলে যায়। সে মনে মনে ভাবে, এই ছেলেকে দলের জিম্মা দিয়ে কোনো ভুল করছে না সে। বিশু বাগদি বলে চলে, এবার বাধ্য হয়ে যখন বরযাত্রীর দল বিবির হাটে রাস্তা ধরবে, তখনই ওরা মৃত্যুর দিকে দুপাই এগিয়ে যাবে। হ্যাঁ, কারণ আমাদের লোক 1 মাইলের মধ্যেই ওদের অপেক্ষায় থাকবে। ঠিক 1 মাইলের মাথায় আছে পদ্মপুকুর। দুপাশের জলার মাঝখান দিয়ে সোজা রাস্তা, পালাবার কোনো পথই নাই। আমরা দল নিয়ে ওখানে ওদের অপেক্ষা করব। আর তারপর ওস্তাদ, জমিদারের হাতের কাজ মোটা দাও সর্দার। বেশ কয়েক মাস ঝাড়া হাত পা থাকা যাবে, কি বলো সর্দার? বিশুর চোখে মুখে উত্তেজনা আর সংশয়। সে বুঝতে পারছে না যে ঠগি দলের সর্দার কিংবদন্তি ওস্তাদ জমাদারের তার এই মতলব মন মতো হলো কিনা। ওস্তাদ কিছুক্ষণ চুপ করে বিশু বাগদির দিকে তাকিয়ে থাকে। তারপর ওর পিঠ চাপড়ে দিয়ে বলে, কিয়া বাত, তোফা বন্দোবস্ত! এমন চৌখস বুদ্ধি বের করেছিস, তার জন্য তোকে তো একটা কিছু ইনাম দিতে হয় নাকি? কিন্তু কি নাম দি? একটু ভেবে ওস্তাদ জমাদার বলে, এবার তামাকু তুই উঠাস। অর্থাৎ এবার শিকারের গলায় রুমাল পেঁচানোর মহৎ দায়িত্ব অর্পিত হচ্ছে বিশুর কাঁধে। বিশু বাগদি কিছুক্ষণ ভাবল, তারপর আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, হ্যাঁ, সত্যি সত্যি তুমি আমাকে দায়িত্ব দিচ্ছ। দীর্ঘশ্বাস ফেলে পিতৃসম ওস্তাদ জমাদার বলে উঠল, আরে হ্যাঁ রে, এই তামাকুর পর থেকে দলের দায়িত্ব তোকেই দেব ঠিক করেছি।
দোলটাকে দেখিস। বিশ্ববাগদি চুপ করে জমাদারের হাত দুটো ধরে বলল, हाँ सरदार, देखो देखो सरदार। শীতের রাত, সনসন করে হাওয়া বইছে। পাড়াগাঁয়ের নির্জনতা ও অন্ধকার রাতের পরিবেশ যেন সেই শীতলতা বাড়িয়ে তুলেছে। কথায় বলে মাঘের শীতে বাঘ পালায়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে বরযাত্রীর দল এসে পৌঁছল পাঁচপোতায়। এখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যায়। একটা ডান দিক বরাবর সীমান্তপুর হয়ে চলে যায় তমলুক, আর অন্যটা বাঁদিক দিয়ে বেশ খানিকটা ঘুরে সেই তমলুকে গিয়ে শেষ হয়। ডাইনের রাস্তাটা ধরলে অনেক কম সময়ে তমলুক সদরে পৌঁছানো যায়। রাস্তাটা শুনশান নির্জন, কিন্তু বরযাত্রীদের কাছে খবর আছে আজকাল নাকি সেখানে দারুণ পুলিশ পাহারা দেয়। আর বাঁয়ের রাস্তা পদ্মদিঘি পেরোলেই ঘন জনবসতি, কাজেই সেখানে ভয়ের কিছু নেই। তাদের সাথে দামি গয়না, টাকা কড়ি, এমনকি মূল্যবান কাপড় ও তৈজসপত্রও রয়েছে। এমন পুলিশি পাহারা না থাকলে দুশ্চিন্তার কারণ ছিল বই কি। বরযাত্রী দলে সব মিলিয়ে জনা 25 লোক। সবার সামনে জনা 4 বাইক, তারপর পালকি কাঁধে 8 জন কাহার। দুটো পালকিতে বর এবং বরের বুড়ি পিসিমা, এছাড়াও বরের নিকট আত্মীয় অন্যান্যরা পালকির পিছন পিছন আসছে। ঠান্ডায় পালকি বাহক সেই কাহারদেরও শরীরে কাঁপ দিচ্ছে। তবুও তারা আজ্ঞাবহ দাস। যতই শীত করুক না কেন, পা থামানো চলবে না। মৃদু গতিতে তারা বোঝা বয়ে এগিয়ে চলেছে। হঠাৎই পালকির গতি স্তব্ধ হল। কাহারদের শব্দ থেমে গেল। বরের বড় দাদা এবং বরযাত্রীদের প্রধান ছিলেন দলের শেষের দিকে। তিনি সেখান থেকেই হাঁক পারলেন, কি হলো রে, থামলি কেন? এত ঘন ঘন পালকি নামালে চলবে না তো। এই তো 2 ক্রোশ আগেই নসিপুরে থামলি, আবার কি হলো? তমলুকে ভালোই ভালোই পৌঁছতে পারলে আজ রাতটা না হয় সেখানেই জীরণ দেব, কিন্তু ততক্ষণ আর থামিস না বাপ। সামনের দিক থেকে একজন পাইক এগিয়ে এসে বলল, হুজুর, একবার সামনে গিয়ে দেখবেন, চলুন। গায়ে কাশ্মীরি শাল টানতে টানতে বরের দাদা শুধলেন, আবার কি জালালি বাপু, চল চল দেখি। দলের সামনে গিয়ে অবস্থা দেখে তাদের চক্ষু চড়ক কাজ। এ কি অবস্থা! কেউ বা কারা যেন রাস্তার মাঝ বরাবর বিশাল গর্ত কেটে দিয়ে গেছে। সেখানা প্রায় 8 হাত লম্বা আর 20 হাত চওড়া। পাইকটা বলল, ভাগ্যিস হ্যাসাকের আলোয় খন্দটা চোখে পড়েছিল, নইলে তো সবাই মিলে ওই ভিতরে গিয়ে পড়তাম। এ নিঘাত ঠগীদের ফাঁদ হুজুর। যাত্রীরা অন্ধকারে ওই গর্তে গিয়ে পড়ে ঠ্যাং ভাঙবে, আর তাদের অসহায়তার সুযোগ নিয়ে বেটারা সব মাল লুটে নিয়ে পালাবে। তাই তো মনে হচ্ছে। এই 5-7 হাত গভীর গর্ত তো আর একা একা হয়নি। আর এ খন্দ টপকানো সবার কম্য নয়। পুরুষরা পারলেও শাড়ি পরা মহিলারা কেমন করে? এখন কি করা যায় বলতো? আমি কি বলি হুজুর, আমরা বাঁয়ের পথ ধরে বিবির হাট হয়ে তমলুক যাই। একটু বেশি হাঁটা হবে ঠিকই, কিন্তু ওদিকটা নিরাপদ, বুঝলেন? শুরুর কোষ 2 পথ, মানে ওই পদ্মদিঘি পেরোতে পারলেই নিশ্চিত। সাথে গিন্নিমারা আসেন, ঝুঁকি নেওয়া ঠিক হবে না হুজুর। বেশ, তবে তাই কর, মায়ের পথেই চল। তারপর বরের দাদা কাহারদের বললেন, এই পালকি তোল, আমরা বিবির হাট হয়ে তমলুক যাব। আর খবরদার, কেউ তমলুকের আগে পালকি নামাবি না। এইসব অঞ্চল ঠগীদের একেবারে অভয়ারণ্য, বলা যায় না বিপদ কোথায় ঘাপটি মেরে আছে। আবার শুরু হলো পথ চলা। দলের স্ত্রীলোকেরা নিজেদের মধ্যে হাসি মশকরা করতে করতে পথ চলেছে। পুরুষেরা ঠগীদের অত্যাচারে কিভাবে গোটা ভারতবর্ষ জেরবার হয়ে উঠেছে, কর্নেল স্লিম্যান কিভাবে তাদের শায়েস্তা করার চেষ্টা করছেন,
বাংলা, বিহার এবং উড়িষ্যার নতুন ক্যাপ্টেন সন্ডার্স কেমন কড়া ধাতের সাহেব, সেসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন। সব মিলিয়ে একটা গমগমে ব্যাপার রয়েছে গোটা দলটাতেই। পুলিশি টহল আর প্রশাসনিক তৎপরতার কারণে এই এত রাতেও, এমন শুনশান পথেও বরযাত্রীরা তেমন শঙ্কিত নন। পদ্মদিঘি শুরু হলো। রাস্তার দুধারে যত দূর চোখ যায় কেবল জল আর জল, আর তার মাঝে ছড়িয়ে রয়েছে বড় বড় পদ্ম পাতা, আর গলা বাড়িয়ে রয়েছে পদ্মের কুঁড়ি। গত পরশু অমাবস্যা ছিল, তাই চাঁদের জোর এখনো তেমন নয়। এক ফালি নখের মতো সাদা চাঁদের টুকরো পড়ে আছে আকাশের এক কোণে। সারা আসমানে ছিটে ফোঁটা মেঘেরও দেখা নেই। পরিষ্কার আকাশ থেকে হিমের পরশ নেমে আসছে মাথায়। পুরুষেরা সকলেই মাথায় কাপড় পেঁচিয়ে নিয়েছে পাকড়ির মতো করে। মহিলাদের মাথায় তো ঘোমটা আছেই। কচিকাচার দলকে চড়িয়ে দেওয়া হয়েছে পালকিতে। সবে একক্রোশ পথ অতিক্রান্ত হয়েছে, এমন সময় পাইকরা আবার থমকালো। অদূরে কিছু লোক যেন রাস্তার ধারে সার বেঁধে বসে আছে, একেবারে হাত পা ছড়িয়ে। অন্ধকারে ঠিক ঠাহর করা যায় না, কিন্তু সংখ্যায় তারা কিছুতেই জনাভিষেকের কম তো হবে না। একজন গিয়ে বরের দাদাকে খবর দিল, হুজুর, সামনে কিছু লোক যেন বসে আছে মনে হচ্ছে। বরের দাদা আতঙ্কিত হয়ে বললেন, হ্যাঁ, কে বসে আছে রে এই বনে বাদারে? ঠগির দল নয় তো? ততক্ষণে সেই দলের আরো কাছে পৌঁছে গেছে বরযাত্রীরা। সামনের দল থেকে একজন মাঝবয়সী লোক লণ্ঠন হাতে এগিয়ে এসে বলল, নাম হই কর্তা, বরযাত্রীর দল বলে মনে হচ্ছে। হ্যাঁ, আপনারা কারা? এত রাতে এখানে কি করছেন? গম্ভীর স্বরে শুধলেন বরকর্তা। তিনি বুঝতেও পারলেন না তার সামনে ভেগ ধরে সাক্ষাৎ জম এসে উপস্থিত হয়েছে। এ ভারতভূমির এক দুর্ধর্ষ ঠগী ওস্তাদ জমাদারের সাথে কথা বলছেন তিনি। আগে কর্তা, আমরা বেদের দল, এদিক ওদিক খেলা দেখিয়ে বেড়াই। তা কর্তা, আমার ভাইয়ের ছেলের হঠাৎ ভেদ বমি আরম্ভ হয়েছে। এই রাতে সাহায্য পাই কোথায় বলুন? তা কর্তা, আপনাদের দলে কেউ কবরেজ আছেন নাকি? আমি তো ডাক্তার, তবে কবরেজি নয়, হোমিওপ্যাথি। চলো দেখি। শালের আড়াল থেকে এগিয়ে গেলেন বরকর্তা। রাস্তার দুধারে পদ্মের ঝোপ একেবারে ঘন হয়ে রয়েছে। পদ্মপাতার বাড়বাড়ন্তে এ চত্বরে দিঘির জল পর্যন্ত অদৃশ্য হয়েছে। চট করে দেখলে শুকনো ডাঙা বলে ভুল হয়। বরের দাদা সেই আগন্তুক দলের কাছে গিয়ে দেখলেন পথের মাঝে একটা বছর 30-এর ছেলেকে শোয়ানো রয়েছে। ছেলেটার এক মুখ খোঁচা খোঁচা দাড়ি গোফের জঙ্গল। তার গালের কষ পেয়ে নেমে আসছে বমি বা লালার মতো কিছু। তিনি পরীক্ষা করতে শুরু করলেন ছেলেটিকে, আর এদিকে বরকর্তার অলক্ষ্যে সেই ঠগী দলের সদস্যরা একে একে ছড়িয়ে পড়ল বরযাত্রীর মধ্যে। 20 জন ঠগীর পক্ষে জনা 25 লোককে বাগে আনার কোনো ব্যাপারই ছিল না। তার উপর এরা হলো ওস্তাদ জমাদারের দলের লোক। সেই ওস্তাদ জমাদার যাকে তামাম হিন্দুস্তানের পুলিশ কোনো দিন ধরতে পারেনি। বিশুবাগদি চোখ বুজে শুয়ে রয়েছে। বরকর্তা ডাক্তারের রূপে অবতীর্ণ হয়ে তার তলপেট আর শরীরের অন্যান্য অংশের চাপ দিয়ে দেখছে। সে নিরুত্তাপ, নড়াচড়া করা তো দূরস্থ। তাকে দেখলে সাধারণ লোকে বুঝতেই পারবে না যে সে জীবিত না মৃত। সে অপেক্ষা করে আছে সর্দারের আদেশের। সর্দার হুকুম দিলেই সে তার নিজের খেলা দেখাবে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর দূর দূরান্ত থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হুয়া ছাড়া আর কোনো শব্দ নেই চড়াচড়ে। বরযাত্রীর দলও এই আকস্মিক ঘটনায় চুপ মেরে গেছে। সব দেখে নিয়ে
ওস্তাদ জমাদার বলে উঠলেন, তাম্বাকু লাও। বজ্র নির্ঘোষের মতো সেই গর্জন, এই শব্দবন্ধে বাঘের বুকের রক্ত পর্যন্ত হিম হয়ে যায়। হৃদকম্প ওঠে বাঘা বাঘা পাইক বরকন্দাজদের। কিন্তু এইসব কি হচ্ছে? পূর্ব পরিকল্পনা মোতাবেক বিশু চোখ মেলে উঠে বসেছে তো ঠিকই, কিন্তু তার হাতে রুমাল নেই। সে ফ্যাল ফ্যাল করে হাসছে। আর বরকর্তার মুখটা এতক্ষণে খেয়াল করেনি ওস্তাদ জমাদার। সেই বরকর্তা এবার শালের আবরণ খুলে উঠে দাঁড়িয়েছেন। ওর হাতে ব্রিটিশ সরকারের দেওয়া বন্দুক। তিনি আর কেউ নন, স্বয়ং সীমান্তপুরের দারোগা রামতনু সরকার। বরযাত্রীরাও নিজের নিজের ধরাচুলো খুলে ফেলে স্বরূপে আত্মপ্রকাশ করছে। এরা সবাই পুলিশ, সবার হাতে বন্দুক ও রাইফেল। জমাদার বুঝতে পারল এই 14 বছরে এই প্রথমবার সে ধরা পড়েছে। বামাল সমেত গোটা দল এখন পুলিশের হাতের মুঠোয়। আর পালাবার পথ নেই। পালকিটা অনেকক্ষণ নামানোই ছিল। এবার তার ভিতর থেকে বেরিয়ে এলেন খোদ ক্যাপ্টেন সন্ডার্স। So, how's that, Zamadar? দারোগা রামতনু সরকার হেসে বললেন, স্যার, আপনি তো একেবারে খেলার ভাষায় চলে গেলেন। তারপর ওস্তাদের দিকে ফিরে বললেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার কেমন করে পালাও দেখি। বাছাধন কম নাকে দড়ি দিয়ে তো ঘোরাওনি, বলি কম হয়রান তো করনি আমাদের গোটা প্রশাসনকে। এইবার ওস্তাদ জমাদার তাদের কথার কোনো জবাব দিল না। সে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে বিশুর দিকে। শেষমেশ বিশু বিশ্বাসঘাতকতা করল। ওকেই সে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিল, সন্তান সম আদর দিয়েছিল, এমনকি দলের ভারও তুলে দিয়েছিল তার হাতে। আর সেই কিনা ছি 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 ছি। কোনো রকমে একটাই শব্দ উচ্চারণ করল ওস্তাদ, কেন বিশু? ওইটা ওই তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ওই ব্যাপার আর কি। তাকে থামিয়ে বিশু ওরফে হেমন্ত সেনাপতি বলল, মনে পড়ে 14 বছর আগে লখনৌয়ের সেই রাতের কথা? এক নিরাপরাধ মামা আর ভাগ্নের উপর নেমে এসেছিল তোমার আক্রোশ। ভুতিয়া সড়কের মাঝে তামাকু উঠিয়েছিলে তুমি। দম বন্ধ হয়ে হাঁসফাঁস করতে করতে আমার এই চোখের সামনে মরেছিল আমার মামা। সেদিন আমি ছিলাম বাচ্চা, কিছু করার ক্ষমতা ছিল না আমার। তাই চোখের সামনে মামাকে মরতে দেখেও সেদিন কিচ্ছু করতে পারিনি আমি। না, আমাকে তুমি প্রাণে মারোনি ঠিকই, তবে সামান্য কিছু টাকার বিনিময়ে আমায় বেচে দিয়েছিল এক ম্যাকফান্সাদের দলের সর্দারের কাছে। তারা আমাকে নিজের সন্তানের মতো বড় করে। আমিও ধীরে ধীরে তোমাদের এই অন্ধকার জগতের খেলা শিখি। লোক ঠকানো, বিশ্বাসঘাতকতা, হত্যা, লুটতরাজ শিখে পাকাপোক্ত হয়ে ওঠে সেদিনে সেই বদরুদ্দিন। অবশ্য সেই ম্যাকফান্সা সর্দার আমার নাম বদলে দেয়। সে আমার নাম রাখে হেমন্ত সেনাপতি। জাত, ধর্ম, জীবনযাপন বদলে গেলেও আমি আমার বাঁচার আশা ছাড়িনি। মনে মনে আমার একটাই লক্ষ্য ছিল, একদিন না একদিন আমি হয়তো আবার নিজের পুরনো জীবনে ফিরে যেতে পারবো। তারপর একদিন বড় হলাম, গেলাম দিল্লির সেই বাড়িতে। খবর পেলাম আমার বাবাও সেই রাতে মারা গেছেন। পুরুষের অভাবে আমার মা আর সামলে রাখতে পারেনি বিষয় সম্পত্তি। আত্মীয় পরিজনেরা সব জবরদখল করে তাকে তাড়িয়ে দিয়েছিল। তোমার সেই এক রাতের কটা মোহরের বিনিময়ে আমাকে হারাতে হয়েছিল আমার গোটা পরিবারকে। সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, একদিন না একদিন আমি বদলা ঠিক নেবই। তাই যখন জানতে পারলাম লখনৌ, আগ্রা, দিল্লির পার চুকিয়ে ওস্তাদ জামাদার এই বাংলায় ঘাঁটি গেড়েছে, তখন থেকেই
ঠিক তখন থেকেই শুরু করেছিলাম ফন্দিয়াটা। আর আমার এই কাজে সাহায্য করেছে দারোগা সরকার আর ক্যাপ্টেন সান্ডার্স। ওস্তাদ জমাদারের মনে পড়ল 14 বছর আগের সেই রাতের কথা। সেটাই ছিল তার প্রথম শিকার। সেদিনের সেই নিষ্পাপ সওদাগরের বাচ্চা যে আজকে বিশু ওরফে হেমন্ত, তা ভেবে হতচকিত হয়ে গেল সে। কিছুক্ষণ চুপ করে বসে থেকে ওস্তাদ বলল, বেশ করেছিস, পাক্কা ঠগের মতোই কাজ করেছিস। কিন্তু কি জানিস, বিরাদরিতে একটা কথা প্রচলিত আছে, ওস্তাদ জমাদার জাদু জানে। তাকে ধরার মতো লোক এখনো পয়দা হয়নি। চেষ্টাটা ভালো ছিল, কিন্তু চললাম রে। ওকে আটকান, ওকে আটকান। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। মাটিতে লুটিয়ে পড়ল ওস্তাদ জমাদার। তার মুখ দিয়ে ক্যাঁচলা বেরোচ্ছে। এমন সময়ের জন্যই কড়া ধুত্রর বীজ মজুদ থাকত ওই তাবিজে। হেমন্ত জানতো সেই খবর, কিন্তু ঠিক সময় আটকাতে পারল না ওস্তাদকে। জমাদার কিংবদন্তি হয়েই পৃথিবী থেকে, পুলিশের হাত থেকে অনেক দূরে পালালো। কেমন লাগলো আজকের গল্প? আজ গল্প পাঠে আমি বরেন, গল্পের বিভিন্ন চরিত্রে মলয়, প্রদীপ্ত, ইন্দ্রনীল, সৌরিন, রিতম এবং নীল। এডিটিং, মাস্টারিং এবং পরিচালনায় প্রীতম। গল্পটিকে নাট্যরূপ দিয়েছেন বর্ষা। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান, এবং এই সিরিজের আরও গল্প শুনতে চাইলে তা আমাদেরকে জানান। গল্পটিকে লাইক করে আমাদের পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের মঙ্গলবার আরও নতুন একটি গল্প নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।